এআই আপনাকে আসলে রিপ্লেস করবে না, আপনাকে সুপারম্যান তৈরি করবে আপনাকে। তো সেইভাবে থিঙ্ক করে যদি আমরা আগাই, ডেফিনেটলি আমরা মানে আরও অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ। আমরা যদি ফ্রাস্ট্রেট না হয়ে এটুকু যদি ভাবি যে এআই আমার কম্প্যানিয়ন, এআই আমাকে সুপার হিউম্যান বানাবে, সো ডেফিনেটলি আমাদের অনেক দূর যাওয়া পসিবল। খুবই ক্রুশিয়াল একটা টপিকস নিয়ে কথা বলবো। আগে ডিসক্লেমার দিয়ে নেই, এখন যা বলতেছি কালকে সকালে দেখবো এটা মানে আর সত্য নাই, মানে রাইট নাই। হ্যাঁ, ঘুম থেকে উঠে হয়তো আপনারা যারা খেয়াল করেন যে এআই প্রতিদিন সকালে উঠে একটা নতুন নতুন জিনিস আসে আর আগেরগুলো অবসলেট হয়ে যায়। সো আগে ডিসক্লেমার, আমি যা বলবো হয়তো আগামীকাল সকালে সেটা নাও সত্য হতে পারে। তো আমরা সবাই জানি এআই আমাদের লাইফে অনেক বড় ইম্প্যাক্ট ফেলতেছে এবং এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যে এটা স্টেবল না, আমরা জানি না আগামীকাল কি হবে। এখানে একটু হলেও তার ক্যারিয়ার নিয়ে ওরিড কে কে আছে? সামান্য হলেও, মানে আপনারাই হিউম্যান, বাকিরা কিন্তু এআই। তো আজকের হয়তো ফিউচার নিয়ে বলতে পারবো না, কিন্তু আমি কিছু কনটেক্সট দিব, মানে আমি কিছু কনটেক্সট বলার ট্রাই করব যে একদম চাকা আবিষ্কার থেকে শুরু করে আজকের এআই পর্যন্ত এই যে রেভলিউশনগুলো হয়েছে, এইখান থেকে কিছু যদি আমরা ইনসাইট নিতে পারি, তাইলে হয়তো আমরা ফিউচারে কি হতে যাচ্ছে কিছুটা হলেও বুঝতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, যদি ফার্স্ট ফিজিক্যাল রেভলিউশন বলি, সেটা ছিল চাকা। সো আমরা যদি একটু টাইম ট্রাভেল করি, আমরা যদি ব্যাক ইন 4000 BC, মানে আজ থেকে 6000 বছর আগে যাই, ফার্স্ট ইনোভেশন ছিল হচ্ছে চাকা। এটা আবিষ্কারের ফলে পৃথিবীর ব্যাপক চেঞ্জ হয়, মানে আমূল পরিবর্তন আসে। আমরা জানি আমরা ট্রান্সপোর্টেশনে বিশাল একটা রেভলিউশন হয়, আমরা সিটি পাওয়া শুরু করি, আর বলতে গেলে ট্রাফিক জ্যামও। হ্যাঁ, আজকের যে ট্রাফিক জ্যাম এটা কিন্তু এই চাকারই ফসল। এরপরে যদি আমরা যাই, তারপরে ইনফরমেশনাল রেভলিউশন। গুটেনবার্গ প্রেসের নাম কে কে জানে? এই গুটেনবার্গ প্রেসে কিন্তু প্লাগ ইন কনফ্লিক্ট নাই। হ্যাঁ, সো হ্যাঁ, পৃথিবীর প্রথম প্রিন্টিং প্রেস ছিল গুটেনবার্গ, আমরা জানি যারা গুটেনবার্গ নিয়ে কাজ করি, সেখান থেকে আসলে সেই নামটা নেওয়া। সো এটা ইনফরমেশনের দিক থেকে ব্যাপক একটা পরিবর্তন নিয়ে আসে পৃথিবীতে। সায়েন্স অ্যাক্সেলারেটেড হয়, মাস এডুকেশনটা বর্ন হয় এই প্রিন্টিং প্রেসের আবিষ্কারের ফলে। যদিও অনেক আমরা তো যারা মুসলিম, আশা করি বেশিরভাগ মুসলিম, অনেক আলেম ওলামা কিন্তু যখন প্রিন্টিং প্রেস আসে তখন বলে এটা হারাম। হ্যাঁ, আমরা কিন্তু অনেক পিছায়ে যাই। আচ্ছা, এর পরের রেভলিউশন যদি আমরা দেখি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যদি স্টিম ইঞ্জিন আসে, এটা আসার ফলে পৃথিবীতে ব্যাপক আরও কিছু চেঞ্জ আসে। যেমন প্রোডাকশন, স্পেশালি প্রোডাকশনটা খুব এক্সপ্লোড করে। আগে তো মানুষ ফিজিক্যালি কাজ করতো, স্টিম ইঞ্জিন আসার পরে অনেক মানে ইন্ডাস্ট্রিগুলো গড়ে ওঠে এবং আরও অনেকগুলা, এবং ট্রান্সপোর্টেশনে আমরা জানি ট্রেন থেকে শুরু করে এই জিনিসগুলো আসে। আমরা এখনও কিন্তু টাইম ট্রাভেল করতেছি, আমরা 1700 সালে আছি। এরপরে যদি দেখি ডিজিটাল রেভলিউশন, এটা আমরা সবাই এক্সপিরিয়েন্স করছি। এইটা আমরা জানি মেইন ফ্রেম কম্পিউটার আসে, এরপরে পার্সোনাল কম্পিউটার আসে, এরপরে ইন্টারনেট আসে, এরপরে তো মোবাইল যে যুগ এটা আসে, এটা আমরা সবাই জানি। সো এটাও, এবং এখান থেকেই কিন্তু গ্যারেজ থেকে $1 ট্রিলিয়ন কোম্পানি তৈরি হয় এই রেভলিউশনের ফলে। আমরা অনেকেই জানি অ্যাপল, ফেসবুক বা অনেক অনেক বড় বড় মানে ইউনিকর্ন কিন্তু সবাই গ্যারেজ থেকে আসা, বিকজ অফ ডিজিটাল রেভলিউশন। এরপরে সবচেয়ে সিরিয়াস পার্ট ইজ কগনিটিভ রেভলিউশন। এতদিন সবাই ফিজিক্যাল ডিজিটাল এগুলা করছে, এখন মানুষের ব্রেন নিয়ে খেলতেছে, মানুষের জ্ঞান, মানুষের কগনিশন নিয়ে খেলতেছে। সো দিস ইজ রাইট নাও আমরা খুবই সিরিয়াস একটা ট্রান্সফরমেশনের মধ্যে আছি, খুবই সিরিয়াস। এটা কি করতে পারতেছে? আমরা অলরেডি দেখি যে আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধিগুলোকে অটোমেট করতেছে। এরপরে আমাদের ক্রিয়েটিভ কোলাবোরেশন, ডেফিনেটলি আমরা অনেকে এখন সকালে সুমিত ভাইয়েরিয়া দেখলাম, এবং ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাই কিন্তু ইউজ করতেছে এবং আমরা তার বেনিফিটটা নেওয়া শুরু করছি। এবং বুঝতে পারতেছেন বিশ্বের মোড়লরা এটা নিয়ে নামছে। তার মানে এখান থেকে বার্তা হচ্ছে উই মাস্ট নিড টু অ্যাডপ্ট, আমাদের আর কোনো ওয়ে নাই। চিন্তা করেন, এটা তো শুধু আমেরিকান গভর্নমেন্টই $500 বিলিয়ন একটা ফান্ড শুধুমাত্র এআই ইনভেস্ট করতেছে।
এছাড়া অনেক কোম্পানি ইভেন ট্রিলিয়নস অফ ডলারের কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে শুধুমাত্র এআইয়ে। তার মানে আমরা এই দাসত্ব থেকে বের হতে পারবো না ফর শিওর। সো ডেফিনেটলি আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে। ডেড ইন্টারনেট থিওরি কে কে জানে? ডেড ইন্টারনেট থিওরি, এই কয়েকদিন আগে আমরা তো স্যাম অল্টম্যানকে সবাই চিনি, সে কি বলতেছে, আই নেভার টুক দ্য ডেড ইন্টারনেট থিওরি দ্যাট সিরিয়াসলি, বাট ইট সিমস লাইক দেয়ার আর রিয়েলি এ লট অফ LLM রান টুইটার অ্যাকাউন্টস নাও। তার মানে আসলে কি ওয়েব ডাই করবে? এবং আমরা যে আরও এখানে তো আমরা বেশিরভাগই চিনি, কেউ কেউ বলতেছে স্যাস ডাই করবে, কেউ কেউ বলতেছে অল অ্যাপ্লিকেশন সফটওয়্যার উইল বি জিরো। হ্যাঁ, অনেক আগে PHP ডেড অনেকেই বলছে, বাট আসলে সেটা হয়নি, সেটা আজকে ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। আচ্ছা, এইটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে সফটওয়্যার 1 টু সফটওয়্যার 3 এটা কি। আচ্ছা, আমরা যদি সফটওয়্যার 1-এ যাই, যেখানে আমরা হিউম্যানরা কোড লিখি, বাট এখনও অনেকেই লিখি, যদি আমরা ব্যাক ইন 1940-তে যাই, আমরা প্রথম মেইন ফ্রেম কম্পিউটার আসে, আর 74-75-এর দিকে আসে পার্সোনাল কম্পিউটার। এখান থেকে একটা জিনিস ইনসাইট নেওয়ার আছে, সেটা চিন্তা করেন, যখন মেইন ফ্রেম কম্পিউটার আসে তখন শুধুমাত্র এক্সপার্ট যারা তারা কোড লিখতো এবং ইউজেসটা ওই লেভেলে ছিল। ইভেন সে 40 যে মেইন ফ্রেম আসছে, কিন্তু 74-এ এসে পার্সোনাল কম্পিউটার আসছে, অ্যালটায়ার, এবং তারপরে মেবি নিয়ে আসে হচ্ছে ম্যাকিনটশ। তো প্রথমে যখন আসে তখন কি ছিল, তখন কিন্তু বিফোর এক্সেল, বিফোর মাইক্রোসফট ওয়ার্ড, এটা কিন্তু একটা টয় ছিল জাস্ট মাত্র। এখান থেকে একটা ইনসাইট নিতে পারি, আমরা সেম জায়গায় আছি এআই এর ক্ষেত্রে। এআই এখনও অনেকের কাছে মানে শক করে করতেছে, যখন পার্সোনাল কম্পিউটার যেরকম ছিল সফটওয়্যার 1-এ বা 1974-এ, তার আগ পর্যন্ত মানুষ চিন্তা করতে পারতো না পার্সোনাল কম্পিউটার দিয়েই সে কিছু একটা করবে। কিন্তু আজ কি করি আমরা? পার্সোনাল কম্পিউটার দিয়ে সব করি। সেম এআই, উইদিন ফিউ ইয়ার্স আমরা এআই সেরকম হবে যেরকম আমরা পার্সোনাল কম্পিউটার ছিল সফটওয়্যার 1-এর সময়। সো মানুষ ইচ অ্যান্ড এভরিথিং করবে এআই দিয়ে। আর যদি সফটওয়্যার 2 দেখি, যেটা মেশিন লার্নিং এরা, যেটা জাস্ট ওয়েট, আমরা যারা টেকনিক্যাল তারা বুঝবো, জাস্ট ওয়েটের যুগ সেটা। মোস্ট ইম্পর্টেন্ট ইজ সফটওয়্যার 3, যে যুগে আমরা এখন আছি। এখানে কি হয়, এখন আর হাতে কোড লেখা লাগে না, যেটা বললাম স্টিল আমাদের মানে সেই খেলনার মতোই আছে, নট খেলনা, তার থেকে আরেকটু দূরে আছে, বাট উইদিন ফিউ ইয়ার্স আমরা আশা করতেছি যে আমরা যারা এখন কোড লিখি না বা যারা ইঞ্জিনিয়ার না, তারাও একটা সময় ইনশাল্লাহ এটা দিয়ে আউটপুট পেয়ে যাবে। তার মানে কি, কম্পিউটার ইজ নো লঙ্গার জাস্ট প্রোগ্রামেবল, ইট কনভারসেশনাল। তার মানে সফটওয়্যার 3 ওয়ার্ডপ্রেসের জন্য কি মিন করে, যদি আমরা বলি 4টা পার্ট। সো এইটা কোড থেকে কনটেক্সটে যাচ্ছে। তার মানে আগে হাতে কোড লিখতাম, এখন কোড আর লেখা লাগবে না, জাস্ট কনটেক্সটগুলো আমরা বোঝাতে পারলেই কম্পিউটারই কিন্তু লিখে ফেলতেছে। আমরা ভালো একটা স্টেজে অলরেডি আসি। এরপরে প্লাগইন, তো আগে আমরা প্লাগইন লিখতাম, এরপরে জাস্ট প্রম্পট দিলে একটা প্লাগইন হয়ে যাবে, সেই চলতেছে, তাই না? সেরকম একটা মানে জিনিস তৈরি করার জন্য মানুষ এখন কাজ করতেছে। যে আগে কীভাবে আমরা ক্লাসিক প্লাগইন ডেভেলপমেন্ট ছিল, সেটা আমূল পরিবর্তন হচ্ছে, যেটা আমরা সকালের লেকচার থেকেও দেখতেছিলাম। এমসিপি সার্ভার চলে আসছে এবং এখন ক্লড কোড তো মানে সিরিয়াস লেভেলের কোড করতে পারে। সো এগুলো কিন্তু অলরেডি চলে আসছে। এরপরে আমরা যারা ডকুমেন্টেশন, এই ধরনও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে বেসড অন এক্সাম্পল হয়ে যাচ্ছে সবই। এবং হচ্ছে যে আপনার এআইয়ের সাথে কিন্তু আমরা সব ডাটা ফিট করেই বেসড অন এক্সাম্পল বেস চলে যাচ্ছে সব কিছুই। তাহলে এখন যদি আমরা দেখি যে এআইয়ের যে সফটওয়্যার স্ট্যাক এর সাথে কীভাবে ওয়ার্ডপ্রেস আস্তে আস্তে ফিট করতেছে, অলরেডি করা শুরু করছে। যদি এমনি ডেটা লেয়ারে দেখি, অলরেডি আমাদের ওয়ার্ডপ্রেস সেটা আছে। মডেল লেয়ারে অলরেডি LLM এর সাথে ওয়ার্ডপ্রেসের কানেকশন কিন্তু অলরেডি আছে, অনেকগুলো প্লাগইন ইভেন ওয়ার্ডপ্রেস করে থিং চলতেছে। এবং ইন্টারফেস লেয়ারেও আমরা এখন দেখতেছি ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে মানুষ সার্চ করা, আস্তে আস্তে ভয়েস, এই জিনিসগুলো আসতেছে। এবং এক্সপেরিয়েন্স লেয়ারেও আমরা আস্তে আস্তে এখন দেখতেছি বিভিন্ন এজেন্ট মানুষ বানানোর ট্রাই করতেছে। যেটা বললাম, এটা কারোই বিশ্বাস করার দরকার নেই। যদি এমনি বলি কয়েকটা ফেজ, এখন আমরা কো-পাইলট ফেজে আসি, যে এআই অ্যাসিস্ট করতে পারে কন্টেন্ট ক্রিয়েটরদের। আর এজেন্টিক CMS সেকেন্ড ফেজে আসতেছে, যে আমরা এমনি সাইট বিল্ড করতে পারবে সবাই। ফেজ 2, ফেজ 3 বলতেছে হচ্ছে দ্য নলেজ গ্রাফ এরা।
কন্টেন্টটাই ডেটা, কন্টেন্ট বিকামস ডেটা, ডেটা হয়ে যাবে, এবং তার পরের ফেজে আসবে হচ্ছে দ্য কনভারসেশনাল ওয়েব, মানে সাইট নিজেই কথা বলবে, কনভারসেশনাল হবে, দ্য ফোর্থ ফেজ। আর ফিফথ ফেজ ইনভিজিবল ওয়ার্ডপ্রেস, দ্যাট মিনস আমাদের এআর ভিআর বিভিন্ন আইওটি এই দিকে চলে যাবে, মেবি আফটার 32, বাট সেটা হচ্ছে ফিফথ ফেজ। এবং তারপরে কি আসবে আমরা কেউই জানি না এই মুহূর্তে। অ্যাকচুয়ালি মানে ওয়েব ওন্ট ডিসঅ্যাপিয়ার, এটা লাইক ওয়েব উইল ডিজলভ ইন্টু ইন্টেলিজেন্ট এক্সপেরিয়েন্স, এটা আসলে ডিজলভ হবে না ইন মাই অপিনিয়ন, এবং আমি আরও যতগুলা অ্যানালাইসিস করছি অ্যাকচুয়ালি এটা ডিজলভ হবে না। এখন মানে আমরা আসলে কি করা উচিত? মোটামুটি আমরা কিছু কিছু অলরেডি শুরু করছি, আমরা উইডিএফসিও করতেছি, এবং আমি আরও কিছু অ্যানালাইসিস করে দেখলাম যে অবশ্যই আমাদের হেডলেসে যাওয়া উচিত। আমি বলতেছি এটা কারোই বিশ্বাস করার দরকার নাই, জাস্ট সাম ইনসাইট ফ্রম ডিফারেন্ট এক্সপার্ট ফ্রম ডিফারেন্ট ডোমেন। সো ডেফিনেটলি আমাদের হেডলেসে যাওয়া উচিত, এবং আমাদের কন্টেন্টের স্ট্রাকচার নিয়ে ডেফিনেটলি অনেক থিঙ্ক করা উচিত, এবং আমাদের বেশি বেশি করে ফিট করানো উচিত এলএলএমকে বেশি বেশি আমাদের ফিট করা উচিত, এবং আমাদের অটোমেট ওয়ার্ক ফ্লোগুলো ডেফিনেটলি অটোমেশনে চলে যাওয়া উচিত ডেফিনেটলি। আর এআই নেটিভ প্লাগ ইন বানানো উচিত। আবারও যেটা, এআই মানে ওয়েব কিল করবে না, হ্যাঁ, যেটা ইলেকট্রিসিটি আসলে ফায়ারকে কিল করেনি। সো এটা যদি না করে দেন ডেফিনেটলি আমাদের ওয়ার্ডপ্রেসকে ইভলভ করতে হবে। আচ্ছা, এবার তো ইঞ্জিনিয়ারিং পার্ট থেকে গেলাম। সো এবার খুবই সংক্ষেপে আমি 2-3টা স্লাইড দেখাতে চাই। আমরা সবাই ওরিড, তাই না? বেশিরভাগ ওয়েবসাইট, 2-1টা নামে গোনা ওয়েবসাইট বাদে তাদের ট্রাফিক ডিক্লাইন করেনি। আমরা দেখতেছি wordpress.org, অ্যাস্ট্রা, এরকম টপ বেশিরভাগ সাইটে কিন্তু ডাউনফল বিকজ অফ এআই সার্চ। এবং এখানে আরেকটা রিসার্চ দেখতেছিলাম, এখানেও বলতেছে যে প্রায় মানে হাফ হয়ে গেছে তাদের সিটিআর এবং সব কিছু। বেশিরভাগ না, আমি তার মধ্যে হয়তো 40-50% মানুষ লাস্ট কবে যে সে গুগল সার্চে গেছে জানে না, সব কিছু সে এখন চ্যাট জিপিটিকে বলে। এবং আমরা জানি যে চ্যাট জিপিটি কিংবা এখন তো গুগলও নিয়ে আসছে তার নর্মাল সার্চের সাথে এআই সার্চ, সেখানে সব কিছু পেয়ে যাচ্ছে, আসলে যাওয়ার দরকার নেই। এবং ডেফিনেটলি এখানে আমাদের যেটা করা উচিত, আমরা অনেক কোম্পানি অলরেডি করতেছি, আমরা উইডিএফসিও শুরু করছি, আলহামদুলিল্লাহ আমরা চ্যাট জিপিটি ক্লড থেকেও ভালো পরিমাণ ট্রাফিক আমাদের আসতেছে। সো অবশ্যই আমাদের এআইয়ের মতো করে এটাকে অপটিমাইজ করতে হবে, আমাদের কন্টেন্টগুলোকে সেভাবে স্ট্রাকচার করতে হবে, এবং ইন প্যারালাল ডেফিনেটলি আমাদের নিজস্ব ডিস্ট্রিবিউশন চ্যানেল অবশ্যই থাকা উচিত। আচ্ছা, এআই অ্যাডপ্টেশন আমরা যদি দেখি, হিউজ অ্যাডপ্টেশন, গ্লোবাল মার্কেট $407 বিলিয়ন, এবং এআই জব ক্রিয়েট হয়েছে 2025-এ 1.5 মিলিয়ন। তার মানে আলটিমেটলি কিছু জব হারাচ্ছে, কিন্তু তার থেকে বেশি জব কিন্তু ক্রিয়েট হচ্ছে। অলরেডি ওয়ার্ডপ্রেস, আমি কয়েকদিন আগে আপনারা হয়তো অনেকে দেখছেন, ওয়ার্ডপ্রেসের একজন, টেনআপের একজন, গুগলের 4 জন মিলে যেরকম কোর ওয়ার্ডপ্রেস এআই টিম অলরেডি তৈরি করা হয়েছে। তাদের অনেক ভিশন আছে। আমরা সকালে ভাই দেখালো যে এমসিপি সার্ভার অলরেডি আছে, এছাড়াও তাদের অনেক থিঙ্কিং চলতেছে অনেকগুলা, এবং এজেন্ট ফ্রেন্ডলি ওয়ার্ডপ্রেস কীভাবে তৈরি করা যায় সেদিকে প্রচণ্ড চেষ্টা চলতেছে। উকমার্সের কয়েকদিন আগেই তাদের রোডম্যাপ সাবমিট করছে, রোডম্যাপ দিছে, দেখলাম যে তারাও মানে এজেন্টিক ই কমার্স এটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, এবং মানে বিশাল একটা তাদের রোডম্যাপ এখানে। এর সাথে এলিমেন্টর তো অলরেডি অনেক কিছু এআই নিয়ে আসছে, তাদেরও বড় একটা রোডম্যাপ আছে। তার মানে সবাই কিন্তু অ্যাডপ্ট করতেছে, অলরেডি আমরা অ্যাডপ্ট করা শুরু করছি। আর যদি আমরা এত ভয় না পাই, যেটা বললাম যে অলরেডি কিন্তু 1.5 মিলিয়ন জব ক্রিয়েট হয়ে গেছে 2025-এই, হ্যাঁ। তো বেনিফিটটা দেখি, আমরা হিউম্যান এআই একা করলে কি হয়, এবং ইমোশন এবং স্টোরি প্লাস যদি এআইয়ের আমরা স্পিড এবং স্ট্রাকচার নেই, তাহলে কিন্তু ক্রিয়েটিভ প্রোডাক্টিভিটি জেনারেট করা পসিবল হচ্ছে, অলরেডি ক্রিয়েট হচ্ছে। এবং হিউম্যান এআই মিলে আমরা ইনস্ট্যান্ট ইটারেশন পসিবল এবং ফাস্টার যে কোনো কিছু অলরেডি আমরা বিল্ড করতেছি। তার মানে আমরা সবারই কল্পনা করা উচিত যে এআই আপনাকে আসলে রিপ্লেস করবে না, আপনাকে সুপারম্যান তৈরি করবে আপনাকে। তো সেইভাবে থিঙ্ক করে যদি আমরা আগাই,
ডেফিনেটলি আমরা মানে আরও অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ। আমরা যদি ফ্রাস্ট্রেট না হয়ে এটুকু যদি ভাবি যে এআই আমার কম্প্যানিয়ন, এআই আমাকে সুপার হিউম্যান বানাবে, সো ডেফিনেটলি আমাদের অনেক দূর যাওয়া পসিবল। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাটেনশন।